এই মুহূর্তে না নরেন্দ্র মোদী, না মমতা বন্দ্যোপাধ্যায়, না শুভেন্দু অধিকারী, না অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য রাজনীতিতে যদি সব থেকে চর্চিত কোনো বিষয় হয়ে থাকে সেটা হচ্ছে এই খবরটা। পশ্চিমবঙ্গের সমস্ত কাজ বন্ধ করে দিল আইপ্যাক। আগামী 20 দিন কর্মীদের ছুটিতে যাওয়ার নির্দেশ। নির্বাচনের সময় বিপাকে তৃণমূল। আর দুদিন বাদেই এই রাজ্যে প্রথম দফার নির্বাচন, তারপর হবে দ্বিতীয় দফার নির্বাচন, 4 মে ভোট গণনা, যেখানে পরিবর্তন না প্রত্যাবর্তন সেই নিয়ে প্রবল হাওয়া চলছে, প্রবল চর্চা চলছে। আর সেই অবস্থায় গত 6 বছর ধরে এই রাজ্য রাজনীতিটাকে যারা নিজেদের গ্রিপে রেখেছে, পুরো জিনিসটা যাদের হাত দিয়ে চলছে, সেই আইপ্যাক নিজেদেরকে সরিয়ে নিল। আগামী 11ই মের পর তারা সিদ্ধান্ত নেবে তারা কি করতে চলেছে। এবং এই খবর সামনে আসার পরই মোটামুটি আড়াআড়িভাবে বিভক্ত হয়ে গেছেন আপনারা। একদল বলছেন যে না না না, এই সব খবরের কোনো ভিত্তি নেই, এটা হচ্ছে আইপ্যাকের নতুন শয়তানি, তারা নতুন কোনো চক্রান্তের ছক কষছে এবং সেই জন্য এই ধরনের খবর হাওয়ায় ভাসিয়ে দিচ্ছে। আরেক দল বলছেন না, আইপ্যাকও এবার বুঝে গেছে হাওয়াটা কি, এই পশ্চিমবঙ্গে 4 মে কি ফলাফল হতে চলেছে সেটা আগাম আন্দাজ করি ল্যাজ গুটিয়ে আইপ্যাক পালিয়ে গেল। আবার যারা এই দ্বিতীয় পক্ষে রয়েছেন সেখানেও দুভাগে বিভক্ত। একদল বলছে যে সত্যি আইপ্যাক ভয় পেয়ে গেছে, তারা বুঝতে পারছে তাদের হাল ঠিক কতখানি বেহাল হবে। আরেকদল বলছেন যে এটা রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে এবং সেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আর শেষ পর্যন্ত ময়দানে থাকা হলো না, তাদেরকে সারেন্ডার করতে হলো। তাহলে আসল ঘটনা কোনটা, আসল সত্যি কোনটা, আজকে এই প্রতিবেদনে সেটা এক 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 করে আপনাদের সামনে ডিকোড করব। কিন্তু সেই ডিকোডিংয়ের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রোনোলজি বোঝা। বলেন না আমাদের প্রিয় অমিত শাহজি, ক্রোনোলজি সমঝিয়ে। তো সেই ক্রোনোলজিটা কিভাবে হলো সেইটা যদি এক ঝলক দেখে যান তাহলে অনেক প্রশ্নের উত্তর কিন্তু আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমেই ঘটনাটা শুরু হলো আইপ্যাকের যিনি ডিরেক্টর আছেন সেই বিনেশ চান্দেল, তিনি কিন্তু গ্রেপ্তার হয়ে গেলেন। এবং এর আগে যখন আইপ্যাককে ওই কয়লা পাচার মামলায় এই রাজ্যে তদন্ত এসেছিল ইডি, সেখানে দিদিমণির গিয়ে ফাইল চুরি করা, সেইটা নিয়ে সুপ্রিম কোর্টে কেস হওয়া, সেই কেস বারবার পিছিয়ে যাওয়া, সেখান থেকেই কিন্তু আঁচটা পাওয়া যাচ্ছিল ছোবল আসছে, ভয়ঙ্কর ছোবল আসছে। আইপ্যাক যে শয়তানি করছে তার দিন এবার কিন্তু শেষ হয়ে আসছে এবং বিনেশ চান্দেলের গ্রেপ্তারে সেখানে কিন্তু শিলমোহর পড়ে গেল। কিন্তু এখানেই কি ছোবলটা শেষ হয়ে গেল? না, ওই যে বললাম ক্রোনোলজি সমঝিয়ে। এরপরের যে মারাত্মক ঘটনাটা সামনে এলো সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি প্রস্তাবক ছিলেন সেই মিরাজ শাহর বাড়িতে আইটি তল্লাশি শুরু হয়ে গেল। চারিদিক থেকে সাঁড়াশি চাপটা কিন্তু বাড়তে শুরু করলো। এরপরের যে ঘটনাটা আরও সকলকে চমকে দিল সেটা হচ্ছে হরিণঘাটা পুরসভার প্রাক্তন পুরপ্রধান রাজীব দালাল, তিনি কিন্তু ভোটের আগেই গ্রেপ্তার হয়ে গেলেন। বার্তাটা ক্রমশ স্পষ্ট হচ্ছে, গুন্ডামি মস্তানির দিন শেষ, মানুষ এবার নিজের ভোট দেবে, গণনা স্বচ্ছভাবে হবে, তার মাঝখানে যারা যারা আসবে তাদের ঠাঁই কিন্তু শ্রীঘরেই হতে চলেছে। এবং সেই জল্পনা আরও স্পষ্ট হয়ে গেল যখন রাসবিহারীর টিএমসি প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে আইটি রেড হয়ে গেল। তৃণমূল চিৎকার করছে যে রাজনৈতিক প্রতিহিংসা চলছে। আরে ভাই, আদালতের দরজা খোলা আছে। এর আগে রাজনৈতিক প্রতিহিংসা তোমরা করেছিলে আমাদের বিরুদ্ধে, প্রত্যেকবার আদালতে টেনে নিয়ে গেছি এবং সেখানে আইনের ঠাস 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 করে থাপ্পড় তোমাদের গালে মেরে জয় ছিনিয়ে এনেছি। আমরা যে নিরাপরাধ, আমরা যে বুক চিতিয়ে কাজ করছি, সঠিক পথে আছি, সেটা প্রমাণিত হয়েছে আদালতে। দেবাশিস কুমার আদালতের রাস্তায় কেন যাচ্ছে না, কেন যেতে পারছে না? এখানেই শেষ নয়। এরপর তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ী জয় কামদার গতকাল গ্রেপ্তার হয়ে গেল ইডির হাতে। এবং যেটা তৃণমূলের স্বভাব, গ্রেপ্তার হওয়ার পরই তার অসুস্থতা হয়ে গেল, তাকে হসপিটালে ভর্তি হতে হলো। কিন্তু ওইভাবে কি রক্ষা হবে? অর্থাৎ চারিদিক কিন্তু ঘিরে ফেলা হচ্ছে। এখানেই শেষ নয়। এতদিন যিনি পুলিশ হয়েও মমতা ব্যানার্জির বাড়ির কালী পুজোয় খিচুড়ি বিতরণ করতেন বলে অভিযোগ উঠেছে, বারবার বারবার অভিযোগ উঠেছে কালীঘাট থানা থেকে পুরো পুলিশটাকে কন্ট্রোল করান। অভিযোগ উঠেছে পুলিশকে দিয়ে ছাপ্পা ভোট মারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে সাহায্য করেন। ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ, কিন্তু তার কেশাগ্র কিন্তু স্পর্শ করা যায়নি। সেই শান্তনু সিনহা বিশ্বাস এবং তার 2 ছেলে সোনা পাপ্পু কাণ্ডের নাম চলে এলো এবং সেখানে ইডি কিন্তু হাত ধুয়ে পিছনে পড়ে গেল। এবং এর থেকেও যেটা গুরুত্বপূর্ণ খবর আজকে সামনে এলো, তৃণমূলের প্রায় 800 জন কর্মীকে গ্রেপ্তার করতে পারে কমিশন, আশঙ্কা প্রকাশ করে হাইকোর্টে তৃণমূল মিলল মামলার অনুমতি। অর্থাৎ
এরা কি দলের কর্মী, নাকি এরা সেই উন্নয়ন বাহিনী, সেই গুন্ডা বাহিনী যারা ভোটটাকে কন্ট্রোল করে? এবার তাদের তাদের ঠাঁই হতে চলেছে শ্রীঘরে, এবং তৃণমূল বুঝতে পারছে আর কোনো রকম ভোট লুঠের জায়গা নেই। সেই আতঙ্কের জায়গা থেকে এই এই পরিস্থিতি তৈরি হচ্ছে। পুরো ক্রোনোলজিটা, পুরো সার্কেলটা ভালো করে বুঝুন। অর্থাৎ যারা যেখানে যেভাবে আছো, যদি ভদ্রভাবে থাকতে পারো ইটস ওকে, যদি ভাবো দালালি করে ভোট লুট করে এই ভোটটাকেও প্রহসনে পরিণত করবে, না, সেই জায়গাটা নেই। আর এই ক্রোনোলজি যদি স্পষ্ট হয়, তাহলে আইপ্যাকের পলায়ন কি সত্যি সত্যি তাদের কোনো নতুন চক্রান্ত, নাকি সত্যি সত্যিই তারা ভয় পেয়ে গেছে? এই প্রশ্নটা এবার উঠতে শুরু করে দিয়েছে। দেখুন, আইপ্যাক যারা রাজনীতির কারবারি তাদের কাছে আইপ্যাক একটা মাথা ব্যথার ব্যাপার বটে, কিন্তু সাধারণ মানুষ তাদের কাছে কি আইপ্যাক মাথা ব্যথা? না, কখনোই নয়। ফলে আইপ্যাক বলে দিল আমরা কাজ বন্ধ করে দিলাম, আর তাতেই সাধারণ মানুষ প্রভাবিত হয়ে গেল, ভোটটার পুরো প্যাটার্ন চেঞ্জ হয়ে গেল, তা তো হতে পারে না। তাহলে আইপ্যাক এত বড় সিদ্ধান্ত নিল কেন? ওই দুটো পয়েন্ট আসছে। এক, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তারা ভয় পালাচ্ছে, আর দুই, সত্যি সত্যিই তারা ভয় পেয়েছে, তাদের কুকর্ম ফাঁস হয়ে গেছে। কেন এই কথাটা বলা হচ্ছে? দেখুন, যখন 2021-এ তৃণমূল কংগ্রেস এই রাজ্যে জিতল, তারপরেই আমরা ভাইপোমনির হুঙ্কার শুনেছিলাম যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপি আছে সেখানে সেখানে তৃণমূল পৌঁছে যাবে এবং বিজেপির চাটি বাটি করে ছাড়বে। কিন্তু তার প্রথম যে অ্যাসাইনমেন্টটা ছিল গোয়া, সেখানে গিয়ে এত বড় গোল্লা পেয়ে পালিয়ে আসতে হয়েছিল। এটা তো সামনের স্টোরি, আমরা সকলেই জানি। কিন্তু যারা রাজনীতিটা একদম ওই গ্রাউন্ডে পড়ে থেকে করেন, যারা এই সমস্ত স্ট্র্যাটেজির মধ্যে থাকেন, তারা জানেন যে ওই গোয়া নির্বাচনে ফলাফল বেরোনোর আগে ময়দান ছেড়ে পালিয়েছিল আইপ্যাক। কেন? কেননা সেখানেও তারা কুকীর্তি করতে গিয়ে ফেঁসে গিয়েছিল। তাদের কর্মীদের বড় সড়ো একটা ঘাবলার জায়গা চলে এসেছিল, যেটা ধরা পড়ে গিয়েছিল, এবং তার ফলে জেল যাত্রা কার্যত নিশ্চিত ছিল। ফলে গোয়ার ময়দান ছেড়ে তারা গণনার আগেই পালিয়ে যায়। ঠিক সেম প্যাটার্ন কিন্তু এবার পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে। দুই, আরেকটা জিনিস ভালো করে দেখুন, এই যে 2019-এ তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হলো এবং তারপর গোটা রাজ্য জুড়ে হাওয়া উঠে গেল যে এবার রাজ্যে বিধানসভা নির্বাচনেও পরিবর্তন হবে। 21-এ তৃণমূল কংগ্রেস হারছে, ঠিক সেই মুহূর্তেই অভিষেক ব্যানার্জির হাত ধরে এই রাজ্যে আইপ্যাকের আগমন ঘটলো, এবং আইপ্যাক এসে যে 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 কাণ্ডগুলো করলো সেগুলো এই রাজ্য রাজনীতির জন্য কার্যত শকিং ছিল। অনেকের কাছেই প্রথমবার তার টাল সামলালো, কেননা 21 কিন্তু সামনে নিল। শুধু 21 নয়, 21-এর পর যে মারাত্মক ভোট পরবর্তী হিংসাটা হলো, তার এফেক্ট 2024-এও পড়লো। বিজেপির আসন 18 থেকে কমে 12 হয়ে গেল। কিন্তু এই আইপ্যাক আস্তে 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 এক্সপোজ হতে থাকলো। তাদের প্যাটার্নগুলো মানুষের কাছে চেনা হয়ে গেল, রাজনীতির কারবারিদের কাছে চেনা হয়ে গেল। আর সেই সমস্ত জায়গা থেকে এবার কি আইপ্যাক নিজেও বুঝতে পারছে যে সেই সমস্ত প্যাঁতারা আর 2026-এর নির্বাচনে কাজ করবে না? আর যদি সেটা না করে, আইপ্যাককে তো এই সব স্ট্র্যাটেজি বেছেই খেতে হয়। তাদের বিভিন্ন রাজ্যে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলকে স্বপ্ন দেখাতে হয় যে তারাই সমস্ত কিছু ম্যানেজ করে দেবে। সেই জায়গাটা যদি পশ্চিমবঙ্গে 2026-এ সমস্তটা হাতের মধ্যে থেকেও এইভাবে ছিটকে বেরিয়ে যায়, এরপর তাদের আর কোনো এক্সিস্টেন্স থাকবে? তাদের কোনো অ্যাকসেপ্টেন্স থাকবে? আর সেই জন্য মুখ বাঁচাতেই কি তড়ি ঘড়ি এখান থেকে পালিয়ে গেল। এবার একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে আইপ্যাক শুধুমাত্র এই যে ইডি হানা হচ্ছে, তাদের ডিরেক্টর গ্রেপ্তার হচ্ছে বা চাপ আসছে, সেই জায়গাটায় নয়, চাপটা তৃণমূলের অভ্যন্তর থেকেও পাচ্ছে। কেননা গত 6 বছরে তৃণমূল কংগ্রেসের কন্ট্রোলটা পুরোপুরি আইপ্যাকের হাতে চলে গেছে। না, আমার কথা নয়, এই কথা বলছে তৃণমূলের অন্দরমহল। মদন মিত্রের সেই বিস্ফোরক সাক্ষাৎকারটা আপনাদের মনে আছে সংবাদ মাধ্যমে, যেখানে পরিষ্কার আইপ্যাককে কাঠগড়ায় তুলে তিনি বলছেন যে দলের থেকে মোটা পরিমাণ টাকা তোলা হচ্ছে, সেই টাকার বিনিময়ে কখনো মন্ত্রিত্ব, কখনো পদ, সমস্ত কিছু দেওয়ার ক্ষমতা রাখছে এই আইপ্যাক। এবার কোনো কোনো ক্ষেত্রে সেটা ক্লিক করছে, যে ক্ষেত্রে করছে না, টাকাটা মারা যাচ্ছে। অর্থাৎ বক্তব্য হচ্ছে সরকার হোক, এই দলটার অভ্যন্তরে হোক, আইপ্যাকই শেষ কথা ছিল। মদন মিত্র জায়গাটা সেই কথা থেকেই তো প্রমাণিত হয়ে যাচ্ছে। এবার এই যে তোলাবাজির জায়গাটা হয়েছিল, সেই জায়গায় 2026-এ যদি ভরাডুবি হয়, যাদের কাছ থেকে এই তোলাবাজি হয়েছে সেখান থেকে কি চরম প্রত্যাঘাত আসবে? কর্মীরা রীতিমতো সমস্যায় পড়ে যাবে, সেটা বুঝেই কি আইপ্যাক পালিয়ে গেল? এবং সবথেকে বড় কথা, এই যে তোলাবাজি হয়েছে, যেটা মদন মিত্রর মতো পুরনো নেতারা বুক ঠুকে বলে দিতে পারছেন, অনেকেই হয়তো মুখ খুলতে পারছেন না। মুখ খুললেই ভাইপোর কোপে পড়তে হবে, কেননা ভাইপোর হাত ধরেই আইপ্যাকের এখানে আগমন হয়েছে এবং ভাইপোকেই তারা শেষ রিপোর্টিং করে। সুতরাং সেই ভাইপোর ভয়ে মুখ বন্ধ করে আছে। কিন্তু এই ভাইপো বাহিনী যখন ক্ষমতা থেকে বেরিয়ে যাবে,
তখন তখন আর সেই রোষানল আটকানো যাবে না, সেই জন্যই কি পালিয়ে গেল? সব থেকে বড় কথা, আইপ্যাক এই যে বিভিন্ন স্ট্র্যাটেজি করে একটা একটা বুদবুদ তৈরি করার চেষ্টা করেছিল যে তৃণমূল কংগ্রেস অপরাজেয়, সেইটা কিন্তু বিগত 6 মাস 8 মাস 1 বছরে ভেঙে চুরচুর হয়ে গেছে। ধীরে 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 এই হাওয়া প্রতিষ্ঠিত হয়েছে যে না, ভোট যদি স্বচ্ছভাবে করাতে পারে ইলেকশন কমিশন, কাউন্টিংয়ে যদি কোনো ঘাপলা না করতে দিতে পারে, এবং বিজেপি যদি ময়দানে পড়ে থেকে লড়াইটা দিতে পারে, এই তৃণমূল একদম খড়কুটোর মতো উড়ে যাবে, এবং সেটা 2026-এর নির্বাচনে। সেই কথাটা স্পষ্ট হয়ে গেছে আইপ্যাকের কাছে, সেই জন্যই কি তারা পালিয়ে যাচ্ছে। এবং সব থেকে বড় কথা, যে এই আইপ্যাকগিরি করতে গিয়ে যে কর্মীদের আবেগ ভালোবাসা দিয়ে একটা রাজনৈতিক দল চলে, সেটা কি এই তৃণমূল কংগ্রেসের একবারে শেষ হয়ে গেছে? ফলে দল যখন ভয়ঙ্কর বিপদের মধ্যে রয়েছে, কঠিনতম লড়াইটা লড়তে চলেছে, আইপ্যাক ময়দানে নেমে বুঝে গেছে যে দলের মধ্যেই কি পরিমাণ আন্ডার কারেন্ট আছে, দলের নিচুতলার সঙ্গে উপরতলার কোনো সংস্রব নেই, এবং দলের যারা নিচুতলায় রয়েছে, দলের যারা কর্মী, যারা আবেগ দিয়ে দলটাকে এতদিন করেছে, তারাই এবার উল্টো দিকে ভোটটা করাবে, এবং সেই জায়গা থেকে ভরাডুবি নিশ্চিত। কোনো অঙ্কে আর 2026 মেলানো যাবে না, সেই জন্যই কি তারা পালিয়ে যাচ্ছে। এই এতগুলো পয়েন্ট যদি সত্যি হয়, তাহলে সত্যি সত্যিই কি মনে হচ্ছে যে এই যে খবরটা আছে সেটা ভিত্তিহীন, এই যে খবরটা আছে সেটা আইপ্যাকের নতুন কোনো চক্রান্ত, নাকি এটা বাস্তব, এটা হকিকত? যে কারণে প্রথমে তৃণমূল কংগ্রেস এই খবরকে ডিনাই করেছিল, পরবর্তীকালে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হয় যে আইপ্যাক চলে গেলেও তাদের কর্মীদের তিনি চাকরি দেবেন। এখন মাথায় রাখুন, এমসিসি চলছে, মডেল কোড অফ কন্ডাক্ট, কাউকে চাকরি দেওয়ার কথা বলা যেতে পারে না। 2, এই যে আইপ্যাকের লোক, এরা তো বেসরকারি সংস্থায় কাজ করে, তাদেরকে কিসের চাকরি দেওয়া হবে? তাদেরকে তৃণমূল ক্যাডার করে নেওয়া হবে, নাকি তাদেরকে কোনো সরকারি চাকরি দেওয়া হবে? যেটাই হোক, কোনোটাই কি মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারেন? কিন্তু তিনি এখন এই কথাটা বলতে বাধ্য হচ্ছেন, তার মানে এইটাই ছবি দাঁড়াচ্ছে যে আইপ্যাক সত্যি সত্যিই সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ ছেড়ে তারা পালিয়ে যাবে। এখন প্রশ্নটা হচ্ছে যে কেন এই সিদ্ধান্তটা তারা নিল, যেখানে 2026-এর নির্বাচন অবধি তৃণমূল কংগ্রেসের সঙ্গে শত শত কোটি টাকার চুক্তি আছে এই আইপ্যাকের, সেখানে এই কঠিন যুদ্ধের একদম শেষ ল্যাব, যেটার উপরই সমস্ত কিছু নির্ভর করছে, তার আগে তারা ব্যাগপত্র গুছিয়ে কর্মীদের এখান থেকে পালিয়ে যেতে কেন বলছে? আসলে আইপ্যাক যেটা হয়েছে, কোটি কোটি টাকার সাম্রাজ্য তৈরি করেছে, কিন্তু সেটা সবটাই কি সৎ পথে? এখন কিন্তু সেটা নিয়ে প্রশ্ন উঠছে, যে কারণে সেখানে ইডি রেড হচ্ছে, সেখানে ডাকাডাকি হচ্ছে, খোদ মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে ফাইল চুরি করে এনেও এই যে আইপ্যাককে বা আইপ্যাকের ডিরেক্টরদের আর বাঁচানো যাবে না, সেই জায়গাটা কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। 2 নম্বর কথা, যদি ধরেই নিই যে এটা রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে, এবার ধরে নিন যে এই রাজ্যে বিজেপি ক্ষমতায় এলো বা না এলো, এখনই যদি তারা এই চাপটা ক্রিয়েট করে, এরপর কি হবে? এবং সেখানে পাতালের মধ্যে লুকিয়ে থাকা যে যে কালো টাকা রয়েছে, সেটাকে কিন্তু তুলে আনা হবে। ফলে ফলে প্রত্যেকটা কাচ্চা চিট্টা সামনে চলে আসবে, মুখ বাঁচানোর জায়গা আর থাকবে না, জীবনের বাকি দিনটা তিহারের জেলে কাটাতে হবে। এই ছবিটা কি স্পষ্ট হয়ে যাচ্ছে? সেই জন্যই কি এই রকম আকুতি করে তারা এখান থেকে পালিয়ে যাচ্ছে? তার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ভেবে দেখুন, এই দলটা বারবারই বলে যে সেখানে দিদিমণি মুখ, তিনিই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তাহলে আইপ্যাক রইল না গেল, সেটাতে কি এসে যায়? তার মানে আইপ্যাকটাই ফ্যাক্টর। এই যে বাবলটা এতদিন ক্রিয়েট করা হয়েছিল, বুদবুদটা এতদিন করে দেখা হয়েছিল, দিদিমণির মুখ, সেটা আসলে কোনো ব্যাপারই নয়। আর মানুষ সেই জায়গাটা নিচ্ছে না, বরং দিদিমণির মুখ যেখানে প্রজেক্টেড হচ্ছে, সেইখানে কিন্তু এই ঘটনাগুলো আরও মারাত্মকভাবে যাচ্ছে। এবার সব থেকে যে গুরুত্বপূর্ণ জায়গাটা আসছে, যদি রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্বটাকেই ধরে নিই, তাহলে একটা জিনিস ভালো করে দেখুন, তিনি মমতার প্রস্তাবক হন, তিনি তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ী হন, তিনি তৃণমূলের প্রার্থী হন, তিনি তৃণমূল ঘনিষ্ঠ পুলিশ হন, তিনি তৃণমূলের কর্মী হন, গুন্ডাগার্দি করে তৃণমূলকে জেতাবার জন্য খাটেন। একটা জিনিস দেখুন, আপনারা বারবার প্রশ্ন করেন দিদিমণি ভাইপোমণির কাছে কেন ইডি যাচ্ছে না, সিবিআই যাচ্ছে না, ওটাই কি সেটিং? ওখানে যাওয়ার দরকার নেই। একটা বড় গাছকে কাটতে গেলে তার ডালপালাগুলো ছাঁটতে হয়, আর সেই ডালপালাগুলো ছাঁটার কাজই কিন্তু চলছে। আর দেখুন ফাঁসছেন কারা? যারা এতদিন ভাবছিলেন 14 তলার হাত মাথার উপর আশীর্বাদের মতো আছে, আমাদের কেউ কিছু করতে পারবে না, কেননা এখানকার পুলিশ প্রশাসন সব কিছুকেই তো ম্যানেজ করা আছে। অত সহজ নয়। ধর্মের কল বাতাসে নড়ে, এবং সেটা ঠিক নির্বাচনের আগে নড়তে শুরু করেছে। ফলে যারা যারা এখনও ভাবছেন যে
এই দলটা ক্ষমতায় চলে আসবে এবং তারপর যেমন চলছিল রাজ্যপাট ঠিক তেমনই চলবে, অত সহজ হইব না। এবার কিন্তু খেলা অন্যরকম হইব এবং সেই খেলাতে সব থেকে বেশি যদি খেসারত কাউকে দিতে হয়, যারা যারা ভাবছেন ওই 14 তলার আশীর্বাদের হাতটাই সব কিছু, তাদেরকে কিন্তু খেসারতটা দিতে হবে, তাদের পরিবারকে কিন্তু দিতে হবে। একটা 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 করে আইডেন্টিফাই হবে এবং তাদের যে পাপ, সেই পাপের জন্য যে যোগ্য শাস্তি আইনি পথেই সেটা হবে। কোনো 14 তলার আশীর্বাদ, কোনো কালীঘাটের টালির চালা এদেরকে বাঁচাতে পারবে না। আর সেটা আইপ্যাকের পলায়ন থেকে আরও বেশি স্পষ্ট হয়ে যাচ্ছে। আইপ্যাক এই সিস্টেমটার মধ্যে অ্যাডমিনিস্ট্রেশন বলুন, পলিটিক্যাল পার্টি বলুন, খুব ভালোভাবে ইনভলভ হয়ে আছে। আর সেইখান থেকে তারা বাস্তবতাটা বুঝেছে এবং বুঝে সবার আগে পালাচ্ছেন। আর সেই আইপ্যাকের পালানো দেখার পরও যারা এখনো চোখ বুজে থাকবো ভাবছেন, তাদের তাদের কপালে যেটা নাচছে সেটা এই 800 কর্মীর জন্যই ব্যাপারটা স্পষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে যেটা মনের মধ্যে ধোঁয়াশা ছিল যে আইপ্যাকের পলায়ন খুব সম্ভবত তাদের একটা নতুন কোনো রাজনৈতিক চাল, তা কিন্তু নয়। আসলে পুরো সিস্টেমটা ভেঙে পড়েছে, বাঁচার আর কোনো জায়গা নেই। রাজনৈতিকভাবে ঢাকি সমেত বিসর্জন হচ্ছে, তার সমস্ত ছবিটা স্পষ্ট হয়ে গেছে। এবং তার থেকেও বেশি স্পষ্ট হয়ে গেছে এই ঢাকি সমেত বিসর্জন হওয়ার পর যে কনসিকোয়েন্সেস ফেস করতে হবে, সেটাকে সামলানোর মতো ক্ষমতা আইপ্যাকের মতো কোটি কোটি টাকার সাম্রাজ্যের একটা সংস্থারও নেই। আর সেই জন্যই ল্যাজ গুটিয়ে এই পলায়ন এই গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে এই ছবিটাই কিন্তু ক্রমশ 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 স্পষ্ট হয়ে যাচ্ছে। কি বলবেন আইপ্যাকের এই পলায়ন ঘিরে? যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।